তার ডালিম ফুলের ডালে গোলাপ গালের লালে ঈদের চাঁদ চায় তার ডালিম ফুলের ডালে গোলাপ গালের লালে ঈদের চাঁদ চায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। এতক্ষণে চিনেই ফেলেছেন, কারণ এখন পর্যন্ত আমি দেখছিলাম 11 মিলিয়ন ভিউস অতিক্রম করে গেছে। এবং তার মানে এই যে এতগুলো মানুষ আপনারা দেখেছেন, আপনারা নিশ্চয়ই চিনেই ফেলেছেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন নুসরাত জাহান, যিনি রুমঝুম গান গেয়ে আসলে ব্যাপক জনপ্রিয় হয়ে গেছেন। এবং আমি যতদূর জানি এটা তার প্রথম রেকর্ডেড গান, রাইট? হ্যাঁ, একদম। একটু গল্পটা যদি শুনি, মানে এই যাত্রাটা। খুলনায় থাকেন আপনি, হ্যাঁ। খুলনা থেকে একদম কোক স্টুডিওর সেটে। জি, তো আমরা খুলনায় থাকি, খুলনায় ছিলাম। তো আমাকে তো কোক স্টুডিও থেকে শুভেন্দু ভাই আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে যে কালকের মধ্যে তুই ঢাকায় চলে আয়, একটা ভয়েস দেওয়া লাগবে, তোর নিয়ে দেখব যে কেমন লাগে গানের জন্য। তো আমাকে বলেনি কোক স্টুডিওর জন্য। তো আমি তো পরের দিনই ঢাকায় যাই, আমি আর আমার ভাই। তো ঢাকায় যেই সাথে সাথে গানটা শোনানো হয়, আর ওখানে যে শুনি যে এটা কোক স্টুডিওর প্রজেক্ট। তো লাইক ইমিডিয়েটলি মানে ওই দিনই, মানে ওই পৌঁছানোর সাথে সাথে লাইক গানটা রেকর্ড করা হয় ওইভাবে শুনে শুনে। লাইক যখন শুনি তখন তো আসলে ওই ভয়েসটা মাতিম সাকিবের ভয়েসে ছিল। তো ওটা শুনেই আইডিয়া নিয়ে আমিও ভাবি যে কীভাবে গাবো। তো ওভাবে রেকর্ড করা হয়। আমি আমাদের এই রেকর্ডিংয়ের আগে আসলে বিহাইন্ড দ্য ম্যাজিক দেখছিলাম। হ্যাঁ, তো ওই জায়গায় দেখছিলাম আপনি আসলে রেকর্ড করছেন বা আপনাকে কেউ শেখাচ্ছে। এই জায়গাটা একটু যদি বলেন, এই যে প্রথম এক্সপেরিয়েন্স, প্রথম রেকর্ডিং, প্রথম আপনি দেখছিলাম ফোন দেখে দেখে বলছিলেন। ওই দিন টার্কিশ যারা দুজন সিঙ্গার ছিল তারা আসছিল। তো টার্কিশ ভাষাটা তো আমার কাছে নতুন, মানে গান শুনেছি বাট ভাষা তো আসলে একটা উচ্চারণের ব্যাপার আছে সব কিছু। তো ওরাই তো লাইক টার্কি থেকে ওই দিন আসছিল, তো ওদের কাছ থেকে শেখার জন্য। তো ওইখানেই ওরা গাচ্ছিল আর আমি শুনে শুনে জাস্ট শিখছিলাম। আর ওইভাবেই গানটা, মানে টার্কিশ পার্টটুকু ওদের সাথে আমরা গাই সবাই মিলে। আর ওরাও আমাদের সাথে বাংলাটা শিখে বাংলা পার্টটুকু গায়। ওই একদিনই হ্যাঁ, ওই একদিনেই মানে ওরা আসে, ওরা আমাদের মানে ভাষাটা অ্যাডপ্ট করে ওভাবে রেকর্ড করে, কয়েক লাইন গায়। আর আমরাও ওনাদের সাথে বসে জ্যামিং করে দেন শিখি আর রেকর্ড করি। নজরুল গীতি তো আসলে খুব সহজ কিছু না। মানে আপনি কতদিন ধরে চর্চা করেন? কিভাবে চর্চা? মানে নজরুল গীতি আর রবীন্দ্রসঙ্গীত এই দুইটা আমার অনেক ছোটোবেলায় শেখা। মানে আমার শেখাটা আমি শুনতাম গান শুনে শুনে, মানে অনেকবার শুনতাম, শুনে শুনে নিজে অনেকবার গাওয়া ট্রাই করতাম, বারবার ভুল হলেও আবার এইভাবে আমার শেখা, মানে বারবার ভুল হলে আবার শিখতাম। তো এভাবে কিভাবে আমি আপনার সঙ্গে আপনার ভাইও এসেছে, তার মানে আপনার ভাইও গান করে? হ্যাঁ, আমার ভাইও ভোকালিস্ট, বাট সে মেইনলি গিটারিস্ট। রুমঝুম গানেও সে গিটার প্লে করেছে। আচ্ছা, এই যে দুই ভাই বোন মিলে গান শিখছেন, গান শিখেছেন কোথায়? আপনি বলছিলেন যে নিজে নিজে শেখা বা নিজে নিজে প্র্যাকটিস করতেন, বা এই গানের প্রতি অনুরাগটা কোথা থেকে এলো? গান জার্নিটা তো অনেক দিনের, মানে শুরুটা অনেক ছোটোবেলা থেকেই গান শেখা হয়, মানে ফার্স্ট আম্মুর কাছ থেকেই শেখা। বাট তখন তো আসলে কিছুটা অনিচ্ছায়, মানে জোর করে আম্মু বসায় গান শেখাতো। আমি তো তখন তারপর আস্তে আস্তে আমার গানের প্রতি মানে একটা ভালো লাগা শুরু করে।
আর যখন একটু বড় হলাম দেন আস্তে আস্তে নতুন নতুন ভাষার বা বিভিন্ন মিউজিক টাইপের স্টাইল, তো ওইগুলো এক্সপ্লোর করতে শুরু করি। আর এরপর অনেক ছোটোবেলায় আমাদের শুভেন্দু ভাইয়ের সাথেও দেখা হয়। তো ওই সময় ভাইয়া তো ঢাকায় থাকতো, তখন কাজ ছিল, তো তখন উনি খুলনায় আসতো মাঝে মাঝে। তো আমরা 3 ভাই বোন ওয়েট করে থাকতাম যখন ভাইয়া আসবে, আমরা যাব। আসার সাথে সাথে আম্মু আর আমাদেরকে বাসায় পেতো না, আমরা জাস্ট বাইরে সারাদিন যখন যেখানে ইচ্ছা চলে যাব। আর মিউজিক করতাম, আর মিউজিক কি এটার কোনো এন্ড নাই, করে যাচ্ছি, জ্যামিং করে যাচ্ছি। আমাদের একটা গ্রুপও ছিল, তো আমরা ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছি এরকম। তো ওই টাইমটা অনেক সুন্দর ছিল। তো এইভাবেই গ্রুপটার ব্যাপারে একটু জানতে চাই, গ্রুপে কারা ছিলেন, কি করতেন আপনারা? গ্রুপে সবাই আমরা এক একজন, কেউ গান গাচ্ছে, কেউ গিটার, ভাইয়া তো সুগন্ধ লাইক আমরা সবাই গান গেতাম, গিটার প্লে করতো, সবাই 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 সব কিছু করতো ওরকম। আর আমি গ্রুপের সবচেয়ে ছোট ছিলাম। আমাকে নাম দিয়েছিল গুটি গাটার দল, এরকম একটা নাম দিয়েছিল। সবাই ছোট ছিল, বাট আমি সবচেয়ে ছোট ছিলাম। এই যে আপনারা কখন আসলে রিহার্সেলগুলো করতেন, যখন একসঙ্গে মিলিত হওয়া, একসঙ্গে গান গাওয়া, এটার জন্য তো আসলে একটা জায়গার দরকার হয়। আপনাদের কি এরকম কোনো জায়গা ছিল, নাকি পার্কে বসে বসে বাদাম খেতে খেতে গান গাওয়া? আমরা যেতাম, আমরা মনে আছে যেটুক, আমরা খুলনা ভার্সিটি যেতাম, ওইখানে যে গান করতাম। তারপরে রূপসা ব্রিজে রাত্রিবেলা যখন একদম বাতাস হতো, তখন ওর মধ্যে জাস্ট ফিল আসলেই জাস্ট গান শুরু, এরকম। খুলনা তো একটা মফস্বল শহর, তো এই যে রাত্রিবেলা বের হচ্ছেন, গান করছেন, সেই পরিস্থিতিটা, সেই পরিবেশটা কেমন ছিল? কখনো কোনো ঝামেলা হয়েছে না, তখন তো খুলনা অনেক সুন্দর ছিল, এখনও, বাট তখন ওই টাইমটা অনেক সুন্দর ছিল। তো মানুষ সব, আমার পছন্দের মানুষ সব একসাথে ছিলাম, তো ওইভাবে টাইম কেটে যেত কিভাবে জানি। কতজনের গ্রুপ আপনাদের? আমরা প্রায় ঠিক ছিল না, আমরা প্রায় 6-7 জন। এক সময় কখনো কখনো 5-6 জন থাকবে, কখনো কখনো 6-7 জন থাকবে। কিন্তু এই ইনফর্মালি দল করে গান গাইছেন বন্ধুরা মিলে, কিন্তু সেটা আসলে রেকর্ডিংয়ের কথা ভাবেননি কখনো এর আগে? না, ওই ড্রিমটা তো তখন থেকেই ছিল, ভাইয়ার ওই সময় থেকে ড্রিম ছিল যে আমরা একসাথে একদিন কাজ করব। সাইফের ড্রিম ছিল যে ভাইয়ার সাথে একদিন গিটার প্লে করবে একই প্ল্যাটফর্মে। আমার ভাই, হ্যাঁ, একসাথে ওরা দুইজন, গিটার তো শেখা ভাইয়ের কাছ থেকে শুরু করে। তো ওদের দুইজনের ড্রিম ছিল, তো একসাথে ওরা একই প্ল্যাটফর্মে গিটার বাজাবে। আর আমারও ড্রিম ছিল ভাইয়ের সাথে কাজ করব। তখন কি ধরনের গান গাইতেন? আমরা ফোক, দেন সব কিছু, ফোক, স্প্যানিশ, বাংলা, যখন যা আসে। একটা ফোক শুনি, একটু শোনাবেন? জাস্ট 2 লাইন, কারণ আমি অনেক ছোটবেলায়। কোনো সমস্যা নেই। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির পাশে আর সে নগর, সেথায় এক পর সে বসত করে, এক ঘর পর সে বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে। কি চমৎকার! আপনি এই যে, আপনার কি মনে হয় যে আপনাকে কেন আসলে শুভেন্দু চুজ করলেন? আমি যখন যাই তখন তো কি আমার বড় ভাই নিয়ে যায়, হঠাৎ করে একদিন বলে যে চল তোকে একজনের সাথে দেখা করাই। আমি তো তখন ক্লাস 1-এ পড়ি।
তো আমি তো ভয়ে ভয়ে ছিলাম যখন বাসায় ঢুকি, মানে আমি একটু ছোটোবেলা থেকে অনেক ইন্ট্রোভার্ট টাইপ ছিলাম, কারো বাসায় যেতে চেতাম না। তো আমি এক কোনায় জাস্ট, আমার আসলে ভালো লাগছিল না যে সবাই নতুন, বড় বড় ভাইয়া সব আমার থেকে, আমি এক কোনায় বসেছিলাম যে কি করব, কখন বাসায় যাব, অস্থির ছিলাম। তো ভাইয়া তখন প্লে করা শুরু করে, তখন তো আমার অতটা সেন্স হয়নি। তখন মানে ভাই আমাকে ডাকে যে বলে একটা গান শোনা। আমি যখন প্রথম গানটা গাই তখন তো তারা দেখি কি জোরে জোরে মানে হাসছে, বাট তারা লাইক আমাকে সাথে সাথে হাক করে এরকম, মানে কি গেলি তুই। আমি তখন বুঝিনি যে কি, মানে আমি মানে ভাইয়ের কাছে যাওয়ার পর যে বুঝতে পারি যে হয়তো আমার মধ্যেও কোনো ট্যালেন্ট আছে। না, ক্লাস 1-এ পড়া একটা বাচ্চা তো আসলে বোঝার কথাও না যে সে আমি কি গাইছে না ওখানে যেই মানে যেটা শুনে ক্লাস 1-এর বাচ্চা, তখন একটা সোমলতার গান গাই। ওই গানটা ছিলেন, ওই গানটা একটু শোনাবেন? জি। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়, সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়। ও মানে আমি না ভিজুয়ালাইজ করছি ক্লাস 1-এর একটা বাচ্চা এরকম একটা গান গাইছে, মানে ওই সময় তো সবার লাফ দিয়ে ওঠা উচিত। পরবর্তীতে এই যে দলের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন ওই সময়টা থেকেই, হ্যাঁ। এখন আপনি কি পড়াশোনা করছেন? তখন তো ক্লাস 1-এ ছিলেন। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সে পড়ছি। কোথায় পড়াশোনা করছেন? আমি খুলনাতে কেসিসিতে। ও তো এখন তো ঢাকায় থাকছেন। জি। আপনাকে সবাই এখন ডাকছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন আপনি, আমি দেখেছি। এবং এখন তো কেমন সাড়া পাচ্ছেন এবং এই সাড়াটা আসলে কিভাবে, কেমন লাগছে আপনার কাছে? না, রেসপন্স তো গান রিলিজ হওয়ার পর থেকে ভালোই পাচ্ছি। মানে দেশের বাইরেও দেশের মানুষ গানটার সাথে কানেক্ট করতে পেরেছে অ্যান্ড গানটা পছন্দ করছে। তো আমি মাঝে মাঝে প্রথম দিকে সময় পেলে কমেন্টসগুলো পড়তাম, মানে তো আমাকে মানা করতো পড়তে, স্টিল আমি মাঝে মাঝে দেখতাম। তো দেখলাম যে মোস্টলি অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে। তো অ্যাপ্রিসিয়েশনের জায়গায় যদি আমি বলি, মানে গানটা তো রিলিজ হলো নজরুল জন্মজয়ন্তীতে এবং 23 মে, তো তারপর থেকে এত এত রিলস, এই গান কেউ রিক্রিয়েট করছে, কেউ নিজে গাইছে, কেউ গানের সঙ্গে ডান্স করছে, মানে এত এত মানে এত এত মানে স্ক্রল করলেই দেখা যেত রুমঝুম, মানে স্ক্রল করলেই রুমঝুম। হ্যাঁ, তো সেই জিনিসটা আপনি যখন কমেন্টগুলো পড়তেন, আপনি বলছেন যে বেশিরভাগই অ্যাপ্রিসিয়েশন, আপনাকে কেন মানা করতো কেউ? মানে আপনি বলছিলেন যে কমেন্ট দেখতে মানা করতো। হ্যাঁ, কারণ ওর মধ্যে বেশিরভাগ তো পজিটিভই কমেন্টস ছিল, বাট ওর মধ্যে মাঝে মাঝে একটু নেগেটিভ কমেন্টসও থাকে। তো এই জন্য আমাকে বলছিল যে দেখিস না, ওটা দেখলে মানে আমি দেখলে একটু খারাপ লাগতো, মানে আমি বুঝিনি তো প্রথম খারাপ লাগতো, দেন এখন কিছু মনে হয় না, এই জন্য মানা করতো। এখন আপনি কি এই যে যারা ইন্টারভিউতে ডাকে আপনাকে, আপনি যেমন আমি অনেক দিন ধরে আপনাকে চেষ্টা করছিলাম যে আপনি আমাদের স্টুডিওতে একটু আসবেন, এরকম কতজন আপনার, এরকম একটু যদি বলেন যে মাসে কতজন ডাকে বা সপ্তাহে কতজন ডাকে? যে আমাকে ডেকেছে অনেকে রিলিজ হওয়ার পর, কিন্তু মানে আমি অনেকগুলোতে যেতে পারিনি, কারণ মানে লাইক আমি যেহেতু বলেছি ইন্ট্রোভার্ট টাইপ, আমি বাসায় লুকায় ছিলাম। আর আমার কথা বলতে লাইক আমাকে স্ক্রিপ্ট দিলে বা অভিনয়ের জন্য যদি বলে আমি করতে পারবো স্ক্রিপ্ট দিয়ে, বাট আমি যদি নিজের মনের কথা যদি বলতে চাই তো না, আমি বেঁধে যাই, আমি কথা ঠিক মতো বলতে পারি না। তো এই জড়তা আমার অনেক ছোটোবেলা থেকে, তো আস্তে আস্তে ঠিক করা ট্রাই করি। কিন্তু আজকে আমার কিন্তু একদমই জড়তা মনে হচ্ছে না এবং আপনি খুব স্পন্টানিয়াসলি কথা বলছেন। হ্যাঁ,
আমি একটু জানতে চাই যে এই যে কোক স্টুডিওর যখন লিপসিং হলো, যখন এই যে অভিনয়টা করতে হচ্ছে, সেই অভিজ্ঞতাটা একটু যদি বলেন। ওইটা শুটিংয়ের সময় তো আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমি প্রথম একটু নার্ভাস তো ছিলাম, যে অনেক সবাই মানে ভয় লাগছিল যে আমি কি ভালো করতে পারবো না কি। তো কয়েকটা শর্ট আমি এভাবেই দিয়েছি, বাট বললাম যে সবাই আশেপাশে যারা ছিল, মিউজিশিয়ানসরা, আমার যারা আর্টিস্টরা ছিল, সবাই অনেক কোঅপারেটিভ ছিল। তো আস্তে আস্তে আমি কমফোর্টেবল হয়ে যাই, আর দেন আমাকে জাস্ট ক্যামেরা অন করলেই আমি জাস্ট অন্য রূপ ধারণ করি। তো ওভাবেই আমি জাস্ট গানের সাথে ভাইব করতে থাকি, তো ভাইব করতে করতে ভাবে হয়ে যায়। সহশিল্পীদের ব্যাপারে একটু যদি বলেন। মাহতিম সাকিবের সঙ্গে হ্যাঁ। গান করেছেন। মাহতিম সাকিব তো আসলে অনেক বেশ জনপ্রিয়, জি। আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন জায়গায় বেশ জনপ্রিয়, এবং তিনি আসলে এর আগে থেকেই প্রফেশনালি গান হ্যাঁ। করে আসছেন। তো তার সঙ্গে যখন প্রথম কাজ, কি মনে হয়েছিল আপনার, এবং তাকে কেমন দেখলেন? উনি অনেক ফ্রেন্ডলি। উনি জাস্ট, আমি প্রথমে ভেবেছিলাম যে লাইক একটু কম কথা বলবে, মানে আমি তো অনেক ছোটোবেলায় ওনার গান শুনেছি, আর স্পেশালি আমার আম্মু মাতিম সাকিবের গান অনেক পছন্দ করে। তো যখন শোনে যে আমার কো আর্টিস্ট মাতিম সাকিব, তো ওটা শুনেও খুশি হয়। তো হ্যাঁ, ওনার সাথে কাজ করে ভালো লেগেছে। বাসায় এই যে আপনি যখন রেকর্ডিংয়ে আসছেন, বাসায় কি বলেছিলেন? আম্মুকে ঠিক বলা হয়নি, মানে আম্মু প্রথম শুনে তো আম্মু আব্বু দুইজনে একটু পেয়েছে, কারণ একদম নতুন, আমি তো বাসায় নতুন, বাইরে যাব একদম নতুন একটা, লাইক তখনও তো এমনি আমরা নিজেও জানতাম না কোক স্টুডিওর জন্য, তো আরও ডাউটে ছিল যে কি গান বা কোথায় কি করছে। তো ওভাবে ওভাবে ঢাকায় যাই, তারপরে রেকর্ড করার পর যখন বলি, তখন যে যখন শুনে যে কোক স্টুডিওতে, তখন তারা খুশি হয়, তখন আর কিছু বলে মানে কি না বলে ঢাকায় চলে এসেছিলেন? না বলে না, ওটা তাহলে ওটা শুনলে তো আমার আম্মু বলেই কনভিন্স কি বলেছিলেন? বলছি যে আমাকে ভাইয়া ডাকছে, আর শুভেন্দু ভাইয়াকে তো আমার আম্মু ছোটবেলা থেকে ওই ভাইয়ার নাম শুনেই আমাকে যেতে দিয়েছে। ভাইকে তো অনেক আগে থেকে চেনে, আমাদের ফ্যামিলির মতোই, তো আমাদের যেতে দিয়েছে আমাদেরকে। বাহ, তারপরে ম্যাজিক। হ্যাঁ। এবং বুম। এই যে এখন অনেক ধরনের গান হচ্ছে, কোক স্টুডিও এক টাইপের গান করছে, আপনার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে কি? ওভাবে আসলে আমি ভাবিনি, মানে আমি নতুন নতুন মিউজিক স্টাইলগুলো এক্সপ্লোর করি, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজেরও। তো যখন যেটার মুড হয়, যখন যেটা শুনতে ইচ্ছা করে, এক এক দিন আমার এক একটা শুনতে ইচ্ছা করে, আর ওটা শুনে শুনে গাওয়ার ট্রাই করি। রিসেন্ট কোন গানটা সবচেয়ে ভালো লেগেছে, বা একটু যদি দিলেন শোনান। রিসেন্ট বলবো না, যে আমি শোনা হয় তো আমার প্রতিদিন একটা প্লেলিস্ট থাকে, আমি শুনি, গান শুনি। কোন ভাষার গান বেশি ভালো লাগে? বাংলা, লাইক ইংলিশ, স্প্যানিশ। দু একটা শুনি একটু যদি। বাংলা ভাষার যে কোনো ভাষা। চাঁদের আলোয় সূর্যের তেজ যেমনি যায় না পাওয়া, সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের সৌরভে হয় না, তেমনি পায়ে নিয়ে পৃথিবীটা জুড়ে, বন্ধুর অথবা হৃদয় জুড়ে, স্পষ্ট দু চোখে দৃষ্টির সীমানায় পেছনে রেখেছি ফেলে, এখন তো আমি অন্ধ হয়েছি তোমারি বিরহ তলে, যারে যা উড়ে যা
পাখি তারে বলে যা সে যেন ও আমারে কখনোই ভোলে না রে যারে যারে যাও রে যা পাখি তারে বলে যা সে যেন ও আমারে কখনোই ভোলে না যারে যারে যা বাহ, একটু অন্য ভাষার গান যদি শুনতে চাই। জি No existe momento del día en que pueda apartarte de mí. El mundo parece distinto cuando no estás, cuando mi bella melodía si no la escuchas tú ni yo quiero escucharla si no la escuchas tú es que estás convertido en parte de mí. এই গানটার অর্থ কি, মানে কি বোঝাতে চাইলেন? বা না, গানের কি অর্থটা জানা আছে? গানের অর্থটা জানি না আমি। বেশ, ঠিক আছে, তাহলে এটা বাদ দিই, কাট। হ্যাঁ স্প্যানিশ ভাষার গান। জি আপনার কি আর কোনো, ধরেন আমাদের আশপাশের যে ভাষাগুলো আছে, হিন্দি আছে, আমাদের দেশেই অনেকগুলো ভাষার ভ্যারিয়েশন আছে, হ্যাঁ এইরকম কোনো গান শেখা হয়েছে বা এরকম কোনো গান গাইতে ইচ্ছে করে? হ্যাঁ ইচ্ছা তো করে, মানে এখন যেহেতু আমার নিজের মতো করে গ্রো করার টাইম, তো এখন আসলে আমি শেখাটা কন্টিনিউ করব। মানে এখন বিভিন্ন টাইপ মিউজিক স্টাইল, তো এগুলো নিয়ে আমি এখন এক্সপ্লোর করব, তো শিখবো। কি কি ধরনের গান গাইতে চান ভবিষ্যতে? কি করতে চান আপনি? গান নিয়ে আসলে কত দূর যেতে চান? গান তো করে যেতে চাই আমি, জাস্ট সামনে আরও গান নিয়ে কাজ করতে চাই, নিজের মূল কথা নিজের অরিজিনালস গান বের করতে চাই, তো আমার নিজের একটা আলাদা স্টাইল ক্রিয়েট করতে চাই। তো হ্যাঁ, রুমঝুমের পরে অনেক মিউজিক ডিরেক্টর আপনাকে ফোন দেয়নি যে আমাদের সঙ্গে গান করেন? ওটা এখন বলবো না, জাস্ট যখন যদি গান বের হয় তো। কোনো রেকর্ডিং হয়েছে বা কিছু হচ্ছে? জি হয়েছে, বাট ওটা হলে দেন বের হবে। বেশ, কবে নাগাদ আমরা পাবো আবার নতুন গান? এটা বলা যায় না, বাট সুন। সেখানেও কি ভাইয়ের সঙ্গে নাকি একা? ভাইয়ের সাথে আছে। আপনার ভাই কি করেন? উনি কত বড়? উনি আমার ভাই, মানে আমরা 2 ভাই বোন, মানে 3 ভাই বোন, মানে আমার 2 ভাই আছে। একজন আমার থেকে 3 বছরের বড়, আর একজন কত বড় আর একজন আরো বড়, সে এখন ভার্সিটিতে শেষ করছে, সে এখন মাস্টার্স করে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে কাকে মনে হয় আপনার সবচেয়ে ভালো লাগে? কাকে রিসেন্টলি যেটা বলবো, আমার অঙ্কনের গান পছন্দ, আর আমি মজিয়ান করে গানগুলো শোনা হয়। আর যদি বাংলাদেশের বাইরে বলি, দেন আমার অরিজিৎ সিং পছন্দ, আর তারপরে ক্রিশ্চিয়ান অ্যাগুলার, এনার গান আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। কখনো কোনো কম্পিটিশনে তো যাননি নাকি? গিয়েছিলেন? হ্যাঁ, কম্পিটিশনে আম্মু নিয়ে যেত, স্কুল থেকে নিয়ে যাওয়া হতো আমাকে জোর করে, মানে আমি যে করতে যেতাম না কম্পিটিশন, মানে আমার জড়তা ছিল, আমার ভয় লাগতো। এরপরে যদি কোনো টিভি প্ল্যাটফর্ম হয়, দেন আমি খুদে গাংরাজে ছিলাম। কত দূর? ক্লাস 4-এ 2015 আই গেস, আমি ঠিক জানি না, মনে পড়ছে না, আমি ক্লাস 4-এ ছিলাম তখন। তো খুদে গাংরাজে যাওয়া হয়েছে, টপ 20-তে ছিলাম আমি। হ্যাঁ, তারপরে আসলে আর কোনো প্ল্যাটফর্মে আর কোনো আমার প্ল্যাটফর্মে যাওয়া হয়নি।
তারপরে কি পড়াশোনায় ব্যস্ত হয়ে হ্যাঁ, গিয়েছিলেন? পড়াশোনায় ব্যস্ত ছিলাম। দেন আমি আবার পড়াশোনা থেকেও আবার হারিয়ে গিয়েছিলাম। মানে থাকে না মিউজিক সবসময় তো ইচ্ছা ছিল। তো একটা মাঝখানে ডিপ্রেশনও চলে আসছিল যে মানে আমি তো করতে চাই অন্য কিছু, মানে এটাতে মন বসছে না। তো ওইভাবে তাও আমি তবু চালিয়ে গিয়েছি, এভাবে করেছি। দেন লাইক হঠাৎ করে মানে যদি মানে আমি আপত্তি না প্র্যাকটিস থাকে একটু জানতে চাই যে আসলে ডিপ্রেশনটা কেন এসেছিল, যে কি করতে চেয়েছিলেন এবং তখন কি করছিলেন আপনি? আমি তো পড়াশোনা করছিলাম, বাট কম্পিটিশন করতে ইচ্ছা করতো না আমার। কম্পিটিশনে যেতে ইচ্ছা করতো না। আমি চেয়েছিলাম গান করব, বাট ওইভাবে আমার আর ছোটও ছিলাম। আম্মু তো একটু বাইরে বের করতেও ভয় পেত। একা যেটা একা, হয় হ্যাঁ, বাংলাদেশে এটা প্যারেন্টসদের ক্ষেত্রে। স্বাভাবিক ভয় পেত। তো ওইভাবে আর যদি কোনো আমার সুযোগও আসছে তো আমার যাওয়া হয়নি ওখানে। তো এই জন্য ওই জায়গা থেকে একটা ডিপ্রেশন চলে আসছিল, বাট আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। দেন দীর্ঘ মানে 9 বছর পর আর এই কোক স্টুডিওর এই সুযোগটা পাই। এখন তো পড়াশোনা করছেন, ঢাকায় থাকছেন, খুলনাতে থাকছেন, হ্যাঁ, আর কি করছেন? এটাই গান প্র্যাকটিস করি, পড়াশোনা করি। এখন কারো কাছে শিখছেন বা কারো সঙ্গে? না, এখন আমি প্রাতিষ্ঠানিকভাবে এখন কোথাও শেখা হচ্ছে না। একটু পার্সোনাল বিষয়ে জানতে চাই যে সময় কাটে কিভাবে আপনার? সময় কেটে যায় এভাবেই, মানে মন চাইলো গান শুনি। ওই আমি একটু লাইক খারাপ স্বভাব যেটা বলবো, আমি একটু ফোন অ্যাডিক্ট আছি। তো আমার জাস্ট স্ক্রোল করা হয় প্রায় একটু পর পর। এই জিনিসটা আমার একটু খারাপ স্বভাব। আর এখন তো একদম ঢাকায় চলে এসেছি, বাবা মানেই এখন তো আরো ফ্রি। হ্যাঁ। প্রেম করছেন? না। কাউকে পছন্দ? এই কোশ্চেনটার কোনো উত্তর নাই। বেশ, আমরা দেখতে পাবো সামনে। আর সামনে আর কি ইচ্ছে আছে আপনার? আমার মনে হয় আপনি সামনে কি করতে চান এটা শুনে তারপর আমরা আজকে শেষ করতে পারি। সামনে তো আমি লাইক গান বের করতে চাই, গান নিয়েই কাজ করতে চাই। আর সেই বড় প্ল্যাটফর্মে নিজেকে দেখতে চাই। এইভাবে ঠিক ভেবে রাখিনি, বাট আমি জাস্ট এখন শিখবো, জাস্ট শিখে যেতে চাই। জাস্ট আর যেটা অপরচুনিটি আসা সেটা আসবে, জাস্ট ওভাবে আমি ভেবে রাখিনি। কোনটা বেশি শিখতে চান বা করতে চান? ক্লাসিক্যাল, পপ? বলছিলেন পপ মিউজিক, ক্লাসিক্যাল যেহেতু আমি এখন আরও শেখা উচিত। লাইক মানে শেখার তো আসলে শেষ নাই, মানে কখনো আমি মনে হয় না স্যাটিসফাই হব নিজের গান নিয়ে। কিন্তু যেটুক মানে শেখা যায় ওটুক আমি ট্রাই করব। কনসার্টে গান করার ইচ্ছে নেই বা হ্যাঁ, এরকম কোনো কনসার্টে অফার গান পাননি করার এখনো? ইচ্ছা আছে। অফার মানে আসলে তো তখন ভাববো, মানে কোথায় কোথায় করব না, ওটা তখন ভাববো। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে আপনার একটা গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। জি। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন কোক স্টুডিও বাংলার গান গেয়ে একদম জনপ্রিয়তা পাওয়া নুসরাত জাহান। আমরা তার গান শুনতে শুনতে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া händelগুলো. Üsküdar'a giderken bir mendil buldum. Mendilimin içine de lokum doldurdum. Katibimin ararken yanımda buldum.